आज আমরা পড়ব চ্যাপ্টার 8 রোগ সংক্রমণে বাহকের ভূমিকা ও প্রতিকার, পেজ 286। তাহলে ম্যালেরিয়া রোগটা প্রথম আমরা ম্যালেরিয়া রোগ সম্পর্কে পড়ব। ম্যালেরিয়া রোগ কে ছড়ায়? আমরা জানি কি স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে এক্ষেত্রে বাহককে স্ত্রী অ্যানোফিলিস মশা। বাহক মানে কি? যার দ্বারা ম্যালেরিয়ার জীবাণু, যার দ্বারা ম্যালেরিয়ার রোগটা বাহিত হয়। বাহক মানে কি? যে বহন করে, যার দ্বারা ম্যালেরিয়া রোগটা বাহিত হয়। তাহলে এক্ষেত্রে বাহক কে হবে? স্ত্রী অ্যানোফিলিস মশা। আচ্ছা, তাহলে প্রথম আমরা কি পড়ছি? বাহক দ্বারা সংক্রামিত রোগ ম্যালেরিয়া। আচ্ছা, ম্যালেরিয়ার জীবাণুর গড়ে ওঠার জন্য চাই একটা জীব দেহ। ঠিক এই কারণেই এই ম্যালেরিয়ার জীবাণুদের সঙ্গে মশার পরিচয় হয়েছিল আজ থেকে 30 কোটি বছর আগে। 30 কোটি বছর আগে। তখন কিন্তু এই পৃথিবী তৈরি হয়নি। আজ থেকে মাত্র 1,30,000 বছর আগে মানুষ এসেছিল। তাহলে ম্যালেরিয়ার সঙ্গে ম্যালেরিয়ার জীবাণুদের সঙ্গে মশার পরিচয় হয়েছিল 30 কোটি বছর আগে। আর পৃথিবীতে মানুষের তার অনেক পরে 1,30,000 বছর আগে। ঠিক আছে। আচ্ছা, তাহলে মশার এই যে জীবাণুর বংশবৃদ্ধির জন্য মশার দেহ ছাড়া ম্যালেরিয়ার জীবাণুর কি চাই? একটা পানির দেহ। তাহলে ম্যালেরিয়ার জীবাণুর বংশবিস্তারের জন্য চাই কি হচ্ছে? একটা মশার দেহ আর একটা পানির দেহ। প্রায় 100-র বেশি বিভিন্ন প্রজাতির ম্যালেরিয়া জীবাণু, সাপ থেকে আরম্ভ করে পাখি পর্যন্ত বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর দেহে বংশবিস্তার করে চলেছে। 100টা বেশি প্রজাতির ম্যালেরিয়ার জীবাণু সাপ থেকে পাখি পর্যন্ত বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর দেহে বংশবিস্তার করে চলেছে। ম্যালেরিয়ার জীবাণুর মাত্র 4টি প্রজাতি মানুষের দেহে বংশবিস্তার করতে পারে। ম্যালেরিয়ার জীবাণুর কটা প্রজাতি? 4টি প্রজাতি মানুষের দেহে বংশবিস্তার করতে পারে। আচ্ছা, ম্যালেরিয়ার যে জীবাণু তাটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স। তাই ইংলিশে বানানটা মুখস্থ করবে আর তলে আন্ডারলাইন করবে, প্লাজমোডিয়াম ভাইভাক্স। এবার আমরা পড়ব পোষক। প্লাজমোডিয়াম যে মশা আর মেরুদণ্ডী প্রাণীর দেহে আশ্রয় নেয় তাদের বলা হচ্ছে পোষক। ম্যালেরিয়াতে দুটো জীব দেহে আশ্রয় নিচ্ছে, একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে মশা। তাহলে প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া যে জীবাণু প্লাজমোডিয়াম, সেটা যে মশা ও মেরুদণ্ডী প্রাণীর দেহে আশ্রয় নেয় তারা হলো পোষক। পোষক দু প্রকার, মুখ্য বা নির্দিষ্ট পোষক একটা, গৌণ বা অন্তর্বর্তী পোষক। গৌণ বা অন্তর্বর্তী পোষক। আচ্ছা, এবার হচ্ছে কি? প্লাজমোডিয়াম জীবাণু তাহলে বেঁচে থাকার জন্য চাই মশা ও একটি মেরুদণ্ডী প্রাণী, যেমন মানুষের দেহ। তাহলে দুটো চাইছে, একটা হচ্ছে মশার দেহ চাই, একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী যেটা মানুষের দেহ। আচ্ছা, প্লাজমোডিয়াম জীবাণু মশার দেহে বংশ বিস্তার হয়, তাই মশা হলো মুখ্য বা নির্দিষ্ট পোষক। ঠিক আছে। আবার মানুষ ও অন্য প্রাণীর দেহে তারা বেড়ে ওঠে, তাই মানুষ বা অন্য প্রাণী হলো গৌণ বা অন্তর্বর্তী পোষক। মানুষ বা অন্য মেরুদণ্ডী প্রাণীর দেহে তারা বেড়ে উঠছে, মশার দেহে বংশ বিস্তার করছে, মশা হলো মুখ্য বা নির্দিষ্ট পোষক। মানুষ বা অন্য প্রাণীর দেহে তারা বেড়ে উঠছে, তাই মেরুদণ্ডী প্রাণীর হলো গৌণ বা অন্তর্বর্তী পোষক। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হলো। এবার হচ্ছে ম্যালেরিয়ার সঙ্গে মানুষের চেনা জানা। আজ থেকে প্রায় 10,000 বছর আগে মানুষ ভবঘুরে জীবন ছেড়ে কৃষি জীবনে প্রবেশ করেছিল। তখন থেকেই ম্যালেরিয়ার জীবাণু মানুষকে ব্যাপকভাবে আক্রমণ করতে আরম্ভ করলো। ভবঘুরে জীবন ছেড়ে মানুষ
কৃষিজীবন আরম্ভ করার সঙ্গে সঙ্গে প্লাজমোডিয়ামের আক্রমণ বেড়ে গেল। এর কি কারণ এটা বেড়ে গেল? না মানুষ দল বেঁধে, কি কারণে বেড়ে গেল? না মানুষ দল বেঁধে এক জায়গায় দীর্ঘদিন ধরে থাকতে আরম্ভ করলো, এটা একটা কারণ। আর একটা কি কারণ? না নগরায়ন বা শিল্পায়নের সময় অনেক লোক একসঙ্গে ছোট জায়গায় থাকতে আরম্ভ করলো। তাহলে এই দুটো কারণের জন্য কৃষিজীবন আরম্ভ করার সঙ্গে সঙ্গে প্লাজমোডিয়াম জীবাণুর আক্রমণ বেড়ে গেল। বোঝা গেল? আচ্ছা, ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয়েছিল আফ্রিকায়। পরের দিকে খাবার ও থাকার জায়গার খোঁজে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ম্যালেরিয়া ছড়িয়ে পড়তে শুরু করলো। প্রথম শুরু হয়েছিল আফ্রিকা, তারপর খাবার ও থাকার জায়গার খোঁজে মানুষ যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, তখন ম্যালেরিয়াটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। মানুষ তার নিজের শরীরে বহন করে নিয়ে চলল ম্যালেরিয়ার জীবাণুকে। ফলে আফ্রিকা থেকে ম্যালেরিয়া ইউরোপ ও গোটা এশিয়ায় ছড়িয়ে পড়ল। এমনকি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো ম্যালেরিয়ার কবল থেকে রক্ষা পায়নি। তুষার যুগে আক্রান্ত মানুষের সঙ্গে সাইবেরিয়া থেকে আলাস্কা হয়ে আমেরিকায় গিয়ে পৌঁছালো ভাইবাক্স ম্যালেরিয়া। তাহলে প্রথম ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছিল আফ্রিকায়, তারপরে খাবার ও থাকার জায়গার খোঁজে মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। মানুষের সঙ্গে সঙ্গেও মানুষ তার নিজের শরীরে বহন করে নিয়ে যেতে লাগলো ম্যালেরিয়ার জীবাণুকে। এইভাবে ম্যালেরিয়া গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, এবার হলো 1600 সালে পেরুর পাদ্রী জুয়ান লোপেজ এবং কারো কারো মতে 1663 সালে কালাঞ্চা সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার জ্বর সারানোর ওষুধ আবিষ্কার করেন। 16 সালে পেরুর পাদ্রী জুয়ান লোপেজ এবং কারো কারো মতে 1633 সালে কালাঞ্চা সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার জ্বরের ওষুধ আবিষ্কার করেন। আচ্ছা, তাহলে ম্যালেরিয়ার আবিষ্কার করলো, ঠিক আছে। আচ্ছা, ম্যালেরিয়ার ওষুধ তো আবিষ্কার হয়ে গেল, কিন্তু ম্যালেরিয়ার জীবাণুকে কেউ চোখে দেখেনি। 1880 সালের 24শে ডিসেম্বর ফরাসি সামরিক বাহিনীর ডক্টরকে না চার্লস লুই আলফানসো লাভেরা আলজেরিয়ায় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান। তাহলে ফরাসি সামরিক ডাক্তার লুই আলফানসো লাভেরা আলজেরিয়ায় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মানুষের রক্তে প্রথম ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান, ঠিক আছে। পরবর্তীকালে রোনাল্ড রস ম্যালেরিয়া যে মশাবাহিত রোগ সেটা তিনি প্রমাণ করেন, ঠিক আছে। উনি যে কলকাতার পিজি হসপিটাল 10 বছর 1882 থেকে 92 পর্যন্ত ম্যালেরিয়া রোগ নিয়ে তিনি এখানে গবেষণা করেছিলেন। ম্যালেরিয়া নিয়ে তিনি এখানে গবেষণা করেছিলেন 1882 থেকে 92 পর্যন্ত 10 বছর। এরপর 1897 সালের 20 আগস্ট মানে 20 আগস্ট সেকেন্দ্রাবাদে স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে তিনি প্রথম ম্যালেরিয়া জীবাণুর সন্ধান পান, ঠিক আছে। তার এই কাজের জন্য 1902 সালে তিনি নোবেল পুরস্কার পান। তাহলে এই অতগুলো সাল মনে রাখলো, এই সালটা একটু মনে রাখবে। রোনাল্ড রস কত সালে নোবেল পুরস্কার পান এবং কি কারণে? 1902 সালে তিনি নোবেল পুরস্কার পান। কি কারণে? না ম্যালেরিয়া যে মশাবাহিত রোগ তিনি সেটা প্রথম প্রমাণ করেছিলেন। তাহলে বোঝা গেল। আচ্ছা, এবারে কতগুলো রোগের নাম আছে। এই রোগগুলো ছড়াতে যে যে প্রাণী ভূমিকা নেয় সেইগুলো একটু জানতে হবে। ম্যালেরিয়া তুমি এই পড়লে স্ত্রী অ্যানোফিলিস মশা, ডেঙ্গু কে ছড়ায় এডিস মশা, টাইফয়েড স্ত্রী এডিস মশা কি টাইফয়েড মাছি, প্লেগ কে ছড়ায় ইঁদুর, কলেরা মাছি। তাহলে এইগুলো হচ্ছে রোগ
আর এইগুলো হচ্ছে তার বাহক। ঠিক আছে, আচ্ছা এবারে চলে যাও। তারপরে একটা বাহক বাহিত রোগ হচ্ছে প্লেগ, এটা নিয়ে আমরা পড়ব। প্লেগ, প্লেগকে কি বলা হয়? ব্ল্যাক ডেথ। প্লেগকে আমরা কি বলি? এরপর আমরা একটা বাহক বাহিত রোগ পড়ব কি? প্লেগ। প্লেগকে আমরা বলি ব্ল্যাক ডেথ। কেন বলা হয়? না, প্লেগে আক্রান্ত ব্যক্তির গায়ে কালো কালো ছোপ দেখা যায়, এই জন্যে। আর প্লেগকে বলা হচ্ছে ব্ল্যাক ডেথ। আর এই প্লেগ তার ধ্বংসাত্মক মারণলীলার জন্য ব্ল্যাক ডেথ নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা যক্ষ্মাকে আমরা বলি হোয়াইট ডেথ। হোয়াইট ডেথ। আচ্ছা, প্লেগ এত মারাত্মক, 541 থেকে 542 খ্রিস্টাব্দে 10 কোটি মানুষের মৃত্যু হয়েছিল এই প্লেগ রোগে। 541 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের জনসংখ্যা প্লেগের মৃত্যুর ফলেই হ্রাস পেয়েছিল প্রায় 50%। প্লেগের জনসংখ্যা কত? 50% হ্রাস পেয়েছিল প্লেগের মৃত্যুর কারণে। প্লেগ রোগের বাহককে মেঠো কালো ইঁদুর। মেঠো কালো ইঁদুর। ঠিক আছে, আচ্ছা বারবার আক্রমণ করলেও প্লেগ কিন্তু শুধু ইউরোপের মাটিতেই চিরকালের জন্য থেকে যেতে পারেনি, ইউরোপ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কারণ প্লেগের অন্যতম বাহক হচ্ছে মেঠো কালো ইঁদুর। এটা শীতের দেশের বাসিন্দা নয়, বিষুবরেখার আশেপাশের দেশে এদের বাস। মানুষের সঙ্গে এদের পরিচয় 8 থেকে 10,000 বছর আগে মানুষ যখন চাষবাস করতে শিখল। তাহলে প্লেগের যে বাহক মেঠো কালো ইঁদুরের সঙ্গে মানুষের পরিচয় 8 থেকে 10,000 বছর আগে যখন মানুষ চাষবাস করতে শিখল। মানুষ উর্বর জমিকে শস্য উৎপাদনে কাজে লাগিয়েছিল নিয়মিত, তখন খাবারের যোগান পাওয়ার আশায় ক্ষেতের তলায় আশ্রয় নিয়েছিল এই কালো মেঠো ইঁদুরের দল। মানুষ যখন উর্বর মাটিকে শস্য উৎপাদনে কাজে লাগিয়েছিল, তখন নিয়মিত খাবারের যোগানের আশায় মেঠো কালো ইঁদুরের দল ক্ষেতের তলায় আশ্রয় নিয়েছিল। বোঝা গেল? তাহলে এই মেঠো কালো ইঁদুরের চামড়ায় বাস করে এক ধরনের উকুন। এই উকুনের পাকস্থলীতেই থাকে প্লেগের জীবাণু আশ্রয় নিয়েছিল। তাহলে আমরা যদি প্লেগ রোগের বাহক এটাও বলতে পারি মেঠো কালো ইঁদুরের চামড়ায় বসবাসকারী এক ধরনের উকুন। মেঠো কালো ইঁদুরের চামড়ায় বাস করছিল এক ধরনের ইঁদুর, সেই ইঁদুরের পাকস্থলীতেই প্লেগ রোগের জীবাণু আশ্রয় নিয়েছিল। আর তাহলে প্লেগ রোগের বাহক এটাও বলতে পারো। ঠিক আছে, মেঠো কালো ইঁদুরের চামড়ায় বসবাসকারী এক ধরনের উকুন। আচ্ছা, এই জীবাণুটার নাম কি? প্লেগ রোগের জীবাণু ইয়ারসিনিয়া পেস্টিস। এটা তোমাদের বইয়ে নেই, আমি লিখে দিয়েছি, ইয়ারসিনিয়া পেস্টিস। প্লেগ রোগের সংক্রমণ কিভাবে হয়? এই যে জীবাণুগুলো খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে ইঁদুরের উকুনের পাকস্থলীর রাস্তাটা বন্ধ করে দেয়। ফলে ইঁদুরের উকুনগুলো খাবার পায় না। উকুনটা তখন অনাহারে খিদের জ্বালায় সামনে যাকে পায় তাকেই কামড়ায়। আর সেই ক্ষতস্থানে প্লেগের জীবাণু বমি করে দেয়। সেই ক্ষতস্থান থেকেই প্লেগের সংক্রমণ ঘটে। প্লেগের সংক্রমণ ঘটে তখন সেই ইঁদুরের উকুনটা ইঁদুরকে কামড়ালে ইঁদুরে, আর মানুষকে কামড়ালে মানুষের প্লেগের সংক্রমণ হয়। তাহলে বোঝা গেল কীভাবে সংক্রমণ হচ্ছে। না, এই যে জীবাণুগুলো, প্লেগের জীবাণুগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ইঁদুরের উকুনের যে পাকস্থলী রাস্তাটা বন্ধ করে দেয়। ফলে উকুনটা আর খাবার পায় না। উকুনটা অনাহারে খিদের জ্বালায় সামনে যাকে পায় তাকেই কামড়ায়, এবং সেই কামড়ানোর পরে যে ক্ষতস্থান সৃষ্টি সেখানে সে প্লেগের জীবাণু বমি করে দেয়। সেই ক্ষতস্থান থেকেই প্লেগের সংক্রমণ ঘটে। তখন সেই ইঁদুরের উকুন, ইঁদুরকে কামড়ালে ইঁদুরে, আর মানুষকে কামড়ালে মানুষের প্লেগের সংক্রমণ হয়। বোঝা গেল? আর প্লেগ কিভাবে ছড়ায়। প্লেগের মেঠো ইঁদুর চাল, গম, আলুর সঙ্গে বস্তাবন্দি হয়ে গ্রাম থেকে পৌঁছায় শহরে। আবার বন্দর থেকে জাহাজে করে দূর দূরান্তের দেশে পাড়ি দেয়।
আর এই ইঁদুরের দেশ থেকে দেশান্তরে পাড়ি দেওয়ার পথ ধরেই ছড়িয়ে পড়েছে প্লেগ। মানে এক দেশ থেকে এক দেশে জাহাজে করে যে ইঁদুর জাহাজে করে তোমার চাল ডাল আলুর বস্তা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইঁদুরও যাচ্ছে। ইঁদুর এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে, প্লেগটাও গোটা বিশ্বে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে। বোঝা গেল প্লেগ কিভাবে ছড়িয়ে পড়ছে। প্লেগের মেঠো কালো ইঁদুর কি হচ্ছে, চাল গম আলুর সঙ্গে বস্তাবন্দি হয়ে গ্রাম থেকে পৌঁছে শহরে, বন্দর থেকে জাহাজে করে দূর দূরান্তের দেশে পাড়ি যায়। আর ইঁদুরের এই দেশ থেকে দেশান্তরে পাড়ি দেওয়ার পথ ধরেই ছড়িয়েছে প্লেগ, একবার নয় বারবার। আচ্ছা, এবার হচ্ছে 1899 সালে কলকাতায় প্লেগ মহামারী আকার ধারণ করেছিল। এই কলকাতায় প্লেগ দমনে ভগিনী নিবেদিতার ভূমিকা। তোমরা ভগিনী নিবেদিতার নাম নিশ্চয়ই শুনেছ। উনি আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন। ভারতবর্ষের লোকে মানে দুস্থ দরিদ্র লোকেদের সেবা করার জন্য তিনি আয়ারল্যান্ড থেকে ভারতে এসেছিলেন। আর তিনি বিবেকানন্দের কাছ থেকে কি হচ্ছে দীক্ষা নিয়েছিলেন। ঠিক আছে, ভগিনী নিবেদিতা, উনি আয়ারল্যান্ডের মহিলা ছিলেন। তাহলে উনি কি করলেন, প্রতিদিনই কলকাতায় বহু মানুষ মারা যেতে লাগলো। এসব দেখে ভগিনী নিবেদিতা স্থির থাকতে পারেননি। তিনি তখন কি করলেন, নিজের হাতে রাস্তাঘাট নর্দমা পরিষ্কার করার দায়িত্ব তুলে নিলেন। প্লেগে আক্রান্ত মানুষের নিজের হাতে সেবা করতে লাগলেন। তার এই কাজে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজও মানে যুবকরাও তার পাশে এসে দাঁড়ালো। প্লেগের বিরুদ্ধে লড়াই করার জন্য ভগিনী নিবেদিতা যুবকদের নিয়ে কমিটি গঠন করলেন। কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে এই সমাজসেবকরা প্লেগ রোগীদের সেবা শুশ্রূষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিলেন। তাহলে 1899 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ মহামারীর আকার ধারণ করেছিল। এই প্লেগ দমনে ভগিনী নিবেদিতার ভূমিকা, এটা খুব ভালো করে নেবে। আজ এই পর্যন্ত। পরের দিন পার্ট 2 শুরু করব। বাড়িতে থেকো, সুস্থ থেকো, রাখছি।